আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় লেকচার শুরু করব। তো পূর্ববর্তী লেকচার পর্যন্ত আমরা কাজ ক্ষমতা শক্তির তোমার যে ধ্রুব বল দ্বারা যে কাজ ছিল ওগুলো আমরা করছি। আজকে আমাদের প্রথমেই আমরা আলোচনা করব পরিবর্তনশীল বলের জন্য কাজ নিয়ে। তো প্রথমত আমাদের বুঝতে হবে যে পরিবর্তনশীল বলটা আসলে কি। ঠিক আছে, আমি এখানে ইয়াটা লিখি কাজ ক্ষমতার শক্তি, এটা লেকচার 2 দেই। লেকচার 2 লেকচার 2। তো কাজ ক্ষমতার শক্তি আমরা পূর্ববর্তী লেকচারে ধ্রুব বল দ্বারা কৃত কাজ দেখছি। আজকে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ দেখব। তো ধ্রুব বলটা আসলে কি? ধ্রুব বল হচ্ছে, ধরো এফ হচ্ছে তোমার 2 নিউটন, যেমন এখানে শুধু একটা মান, এখানে কোনো চলক অ্যাড নাই, তো এটা হচ্ছে আমার ধ্রুব বল। আবার যদি একটা বল যদি তোমার সরণের ফাংশন হয়, এস দ্বারা বুঝাচ্ছি সরণের ফাংশন, অথবা বলটা যদি তোমার সময়ের ফাংশন হয়, এই বলটা যদি তোমার সময়ের ফাংশন হয়, ঠিক আছে, এটা যদি তোমার সময়ের ফাংশন হয় টি, তো এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? আসলে এই বলগুলা নির্ভর করতেছে তোমার সরণ এবং সময়ের উপর, অর্থাৎ সরণ ডিপেন্ডেন্ট আর সময়ের উপর নির্ভর করতেছে। যেহেতু এইগুলা অন্য একটা ফ্যাক্টরের উপর নির্ভরশীল, তো এই বলগুলোকে আমরা পরিবর্তনশীল বল বলবো। কারণ কি, যখন আমরা সময় পরিবর্তন করব বা তোমার সরণ পরিবর্তন করব, তখন আসলে এই বলগুলা পরিবর্তন হবে, এগুলোকে আমরা পরিবর্তনশীল বলবো। আর এটা হচ্ছে আমার ধ্রুব বল। ঠিক আছে, তো আমরা তো পূর্ববর্তী লেকচারে দেখেছি যে ধ্রুব বল দ্বারা কৃত কাজ তোমার ডাব্লিউ, হচ্ছে তোমার কি এফ ভেক্টর রাশি ডট এস, এফ ডট এস, এটা হচ্ছে আমার ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, কিন্তু ধ্রুব বল, এটা হচ্ছে ধ্রুব বল। তো এখন যদি আমার বলটা যদি পরিবর্তনশীল হয়, অর্থাৎ সিস্টেমটা যদি এরকম হয়, এরকম একটা গোলাকার বস্তুতে মনে করো আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব, যে ফোর্সটা মনে করো তোমার এভাবে আসতেছে একটা সরণের ফাংশন আকারে, তো এফ এস, এটা দ্বারা বুঝাচ্ছি সরণের ফাংশন। অর্থাৎ এরকম হইতে পারে, তোমরা এটা কনফিউশন থাকতে পারে যে এফ এস দ্বারা আসলে কি। এফ এস মনে করো এরকম 3s স্কোয়ার প্লাস 2s দিলাম আর কি। তো এটা হচ্ছে দেখো এস ডিপেন্ডেন্ট, অর্থাৎ এস এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমি এফ এর একটা মান পাবো, এস এর এক একটা মানের জন্য এফ এর এক একটা মান পাবো। সো এটা এস এর উপর নির্ভর করতেছে, এই বলটা এস এর উপর নির্ভরশীল বলে এটাকে আমরা পরিবর্তনশীল বল বলবো। কারণ এখানে এস তোমার ভেরিয়েবল, তো এস যেহেতু এখানে সংযুক্ত অবস্থায় আছে, তো এফ তোমার ভেরিয়েবল হবে। তো এটা দ্বারা বুঝাচ্ছি হচ্ছে তোমার সরণের ফাংশন। এই ক্ষেত্রে তোমার বস্তুটা আদি অবস্থায় যখন ছিল, তখন এর তোমার সরণ ছিল মনে করো এস ইনিশিয়াল, তো কিছু দূর যাওয়ার পর মনে করো বল প্রয়োগে বস্তুটা এখানে আনা হয়েছে, বস্তুটা মনে করো এর পরবর্তী যে তোমার ইয়াটা অবস্থান এটা, তো এই ক্ষেত্রে তোমার যে সরণের যে শেষটা সেটা হচ্ছে এস ফাইনাল, সরণটা হচ্ছে তোমার এস ফাইনাল। অর্থাৎ আমি যখন সময় গণনা শুরু করছি তখন ছিল এস ইনিশিয়াল, আর যখন আমার সময় গণনা শেষ তখন হচ্ছে এস ফাইনাল। আর এখানে আমি বল প্রয়োগ করছি এফ এস, যেটা সরণ ডিপেন্ডেন্ট অর্থাৎ পরিবর্তনশীল বল। তো এক্ষেত্রে আমার কৃত কাজটা কীরকম হবে? আমরা তো সরাসরি এফ ডট এস লিখতে পারি না, কারণ এটা লিখছিলাম কারণ এখানে তোমার বলটা ধ্রুব ছিল, কিন্তু এখানে তো ফোর্সটা তোমার ধ্রুব না, তাহলে এখানে তোমার এই সূত্র অ্যাপ্লাই হবে না। তো যখন তোমার এরকম পরিবর্তনশীল ইস্যু আসে, তখন আমরা কি ইন্টিগ্রেশন আনতে পারি। ঠিক আছে, ইন্টিগ্রেশন আনতে পারি কীরকম? মনে করো এই জায়গায় এখান থেকে এখানে তোমার যে এই খুবই সূক্ষ্ম সরণ, যেটা আমাদের চোখেও দেখার মতো না, কিন্তু আমরা ম্যাথ করার খাতিরে বা কনসেপ্ট বোঝানোর খাতিরে কি এটা দৃশ্যমান করেছি। ঠিক আছে, তো এইটুকুকে আমি বলতেছি ডিএস, এইটুকুকে বলতেছি আমি ডিএস। ঠিক আছে, এটা হচ্ছে ডিএস। তো আমাকে যদি কেউ বলে যে এই পার্টটুকুতে কাজ কত, আমার যে এই পার্টটুকুতে আমার কাজ কত, ডিএস সরণে আমার কাজ কত হয়েছে, তাহলে ডিএস সরণে, ডিএস যদি খুবই ক্ষুদ্র একটা সরণ, সেহেতু ডিএস সরণের জন্য আমি খুবই ক্ষুদ্র কাজ পাবো, অর্থাৎ ক্ষুদ্র সরণের জন্য আমি কাজটা পাবো ক্ষুদ্র।
তাহলে আমি এটা এভাবে বলতে পারি যে আসলে ওখানে কাজ হয়েছে ডিডাব্লিউ কাজ হয়েছে, কারণ কি ডিএস স্মরণ ঘটেছে ডিডাব্লিউ, আর এখানে তোমার আসতেছে এফ, এখানে মনে করো সময় স্মরণের ফাংশনটা এফ এস ডট ডিএস। আশা করি বুঝছো, এটা হচ্ছে আমার কি ডিডাব্লিউ এফ এস ডট ডিএস, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দুইটাই ভেক্টর রাশি, এটা হচ্ছে দুইটাই ভেক্টর রাশি। তাহলে এই সামান্যটুকু তোমার যে ডিডাব্লিউ অর্থাৎ ডিএস স্মরণের জন্য, ডিএস তো খুবই ক্ষুদ্র একটা স্মরণ, তো এই ক্ষুদ্র স্মরণের জন্য আমি কাজটা পাবো খুবই ক্ষুদ্র, ঠিক আছে। তাহলে আমার কাজটা হচ্ছে ডিডাব্লিউ, আমি এটা এভাবে বলতে পারি। তো এখন আমাকে যদি কেউ বলে যে এইখানে, তাহলে আমি কি এইখানে কাজ বের করলাম, ঠিক আছে, এখানে কাজ হচ্ছে আমার ডিডাব্লিউ। এখন আমাকে কেউ যদি বলে যে এই সম্পূর্ণ পথ অতিক্রম করতে আমার কৃত কাজ কত, এটা আমি ডাব্লিউ দ্বারা প্রকাশ করব, মনে করো ডাব্লিউ হচ্ছে হোয়াট। তো ডাব্লিউ বের করার জন্য কি করা লাগবে, ডিডাব্লিউ কে ইন্টিগ্রেট করে দেবো, ঠিক আছে, ইন্টিগ্রেট করে দেবো, এখানে ইন্টিগ্রেট করে দেবো। এখন এখানে যদি আমাকে কেউ বলে যে এটার লিমিট কত, আমি যদি ধরে নেই যে প্রথমত এই জায়গায় কিন্তু কাজ শূন্য, যখন এই জায়গায় বস্তুটা ছিল তখন কাজ শূন্য, কারণ স্মরণ হয় নাই, স্মরণ হয় নাই মানে তো কাজ শূন্য, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার কাজ শূন্য, তাহলে আমি বলতে পারি লোয়ার লিমিট হচ্ছে আমার 0, আর এখানে আসার পর ধরলাম যে ডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে, তাহলে আপার লিমিট হচ্ছে আমার ডাব্লিউ, এটা আমি বলতে পারি। আর এখানে আমি ইন্টিগ্রেট করতেছি কার সাপেক্ষে, এখানে ইন্টিগ্রেট করতেছি ডিএস এর সাপেক্ষে, দেখো ডিএস এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। তো আমি কি বলতে পারি না যে এখানে আমাকে লিমিট বসানো লাগবে এস এর, কারণ এখানে আমি যার সাপেক্ষে ইন্টিগ্রেট করব তার লিমিট দেওয়া লাগবে। দেখো এই যে এফ এর যে ফাংশনটা আছে, এফ কিন্তু আসলে এস এর ফাংশন, আর এখানে তোমার আছে এস ডিএস, তো এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে আমরা এস এর সাপেক্ষে এই এফটাকে ইন্টিগ্রেট করতেছি। তাহলে আমাকে যদি লিমিট দেওয়া লাগে তো আমি এস এর লিমিট দিব, ঠিক আছে। তো এই জায়গায় আমার লিমিট আসতেছে এস ইনিশিয়াল, এখানে আমার লিমিট আসবে এস ফাইনাল। তো এখানে যদি আমি একটু ক্যালকুলেট করি, তো দেখো ডিডাব্লিউ আছে না, এখানে কিন্তু 1 গুণ অবস্থায় আছে, অর্থাৎ এই যে এইখানে আছে না, এখানে তোমার 1 গুণ অবস্থায় আছে, এই জায়গায় মনে করো 1টা দিয়ে দেই, এখানে 1 আছে, 1 আছে। তো আসলে আমরা 1কে ইন্টিগ্রেট করতেছি, 1কে ইন্টিগ্রেট করলে ডিডাব্লিউ এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে ডাব্লিউ আসবে। তো এইভাবে আমরা লিখতে পারি, এই যে এভাবে লিখতে পারি, 1কে ইন্টিগ্রেট করলে ডাব্লিউ আসবে, এখানে আমরা লোয়ার লিমিট আপার লিমিটটা দিয়ে দেবো 0 ডাব্লিউ, আর এখানে তোমার কি আসবে এস ইনিশিয়াল এস ফাইনাল, এস ইনিশিয়াল এস ফাইনাল, এখানে আমার আসতেছে এফ ডিএস কস থিটা, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয় আমার, অর্থাৎ এফ আর এস এর মধ্যবর্তী কোণটা যদি আমার থিটা হয়, তাহলে আমার সেটা এভাবে লিখতে হবে, অর্থাৎ ডট গুণফল, ঠিক আছে, দুইটা ভেক্টর ডট গুণফল আমার এটা আসবে। তো এক্ষেত্রে আমার আলটিমেটলি আমি এখান থেকে যেটা পাবো সেটা হলো, এখানে দেখো আপার লিমিট লোয়ার লিমিট যদি আমি বসায় কাজটা করি, তো এখানে আমার ডাব্লিউ আসবে, ডাব্লিউ হচ্ছে আমার এটা এস ইনিশিয়াল এস ফাইনাল, আর এখানে আমার আসতেছে এফ এস ডিএস কস থিটা, এটা হচ্ছে আমার কৃত কাজ, ঠিক আছে, পরিবর্তনশীল বলের জন্য কৃত কাজ। তো এই জিনিসটাকে আমি একটু কাট করে নেক্সট পেজে নিয়ে যাব, দেখো তো এটা আমার পরিবর্তনশীল বলের জন্য কৃত কাজ, আমি এটাকে টেকনিক্যালি বলতে পারি এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এটা হচ্ছে তোমার যে কোনো বলের জন্য, যে কোনো বলের জন্য, মানে তোমার ধ্রুব বলের জন্য কৃতকাজের সীমাবদ্ধতা থাকলেও এই ক্ষেত্রে কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই, যে কোনো বলের জন্য অ্যাক্টিভ, ঠিক আছে, যে কোনো বলের জন্য প্রযোজ্য, যে কোনো বলের জন্য প্রযোজ্য কিভাবে, এই কথাটার মানে কি, এখন দেখো এখানে তোমার যে এই এপেসটা আছে না, এটাকে তো আমরা পরিবর্তনশীল বল ধরে কাজ করেছি, কিন্তু এখানে দুইটা কেস হইতে পারে, একটা কেস হইলো তোমার মনে করো ধ্রুব, ধ্রুব বল হলে আমার মাথা ব্যথা নাই, আর এখানে তোমার আসতে পারে পরিবর্তনশীল, অর্থাৎ দুইটা কেসের জন্যই তোমার এই সূত্রটা খাটানো যাবে। তো আমরা যে ধ্রুব বলের জন্য যে সূত্রটা পড়লাম, তাহলে ওটা কি আলাদা সূত্র না, ওটা হচ্ছে তোমার এখান থেকেই এসেছে, কিভাবে দেখো, এখন ধরলাম
আমি ধরে নিলাম যে আমার বলটা হচ্ছে কনস্ট্যান্ট, বল কনস্ট্যান্ট ধরে নিলাম, ঠিক আছে, বল কনস্ট্যান্ট। তো বল যদি আমি কনস্ট্যান্ট ধরে নেই, বল কনস্ট্যান্ট ধরে নিলে ডাব্লিউ এখানে ইন্টিগ্রেট করলে এস ইনিশিয়াল এস ফাইনাল, এখান থেকে তোমার আসতেছে এফ, তাহলে ফাংশনটা উঠে যাবে, ঠিক আছে, ফাংশনটা উঠে যাবে ডিএস কস থিটা। কারণ কি আমি কি ধরে নিছি, দেখো এখানে তোমার এস এর যে ফাংশনটা ছিল, এখানে যেহেতু আমি বলটা ধ্রুবক ধরে নিয়েছি, সেক্ষেত্রে আমি ফাংশনটাকে উঠে নিয়েছি, ঠিক আছে। এখান থেকে বল যেহেতু আমার ধ্রুবক, তো ইন্টিগ্রেট করার সময় ধ্রুবকটাকে আমরা সামনে আনি, আর এখান থেকে তোমার আসতেছে এস ইনিশিয়াল এস ফাইনাল, এখানে আসতেছে ডিএস কস থিটা। আচ্ছা কস থিটাও তো ধ্রুবক, ঠিক আছে, কস থিটাও কিন্তু ধ্রুবক, তো এটাকেও আমরা সামনে আনতে পারি এফ কস থিটা, কস থিটা, আর এখানে আসতেছে তোমার এস ইনিশিয়াল এস ফাইনাল, আর এখানে তোমার আসতেছে ডিএস ডিএস ডিএস। তারপর এখানে যেটা আসতেছে এফ কস থিটা, এফ কস থিটা, এখানে দেখো সামনে একটা কিন্তু ওয়ান গুণ অবস্থায় আছে, এই জায়গায় সামনে একটা ওয়ান গুণ অবস্থায় আছে। তো আমরা ডিএস ডিএস হচ্ছে কি এস এর সাপেক্ষে ওয়ানকে আমরা ইন্টিগ্রেট করতেছি, এস এর সাপেক্ষে ওয়ানকে ইন্টিগ্রেট করতেছি, তাহলে কি আসবে এস আসবে, তাহলে এখানে তোমার আসতেছে এস এস, আর এখানে তোমার লিমিটগুলো আসতেছে এস ইনিশিয়াল এস ফাইনাল, ঠিক আছে। তাহলে এফ কস থিটা, এখানে কি আসে দেখো তো, লিমিট যদি বসানো হয় এস ফাইনাল মাইনাস এস ইনিশিয়াল, তাহলে এখান থেকে আসতেছে এফ কস থিটা, এটাকে আমরা ডেল এস বলতে পারি, ডেল এস। তো আলটিমেটলি এই জিনিসটা কি বলতো, ভেক্টরে যদি নিয়ে যাই এখান থেকে এফ ডট ডেল এস, এভাবে নেওয়া লাগবে না, ডট গুণফল। তো দেখো এই সূত্রটা কিন্তু আমরা প্রথমে পড়ছিলাম ধ্রুব বলের জন্য, তো এই কেসটা কিন্তু আমরা এখান থেকে বের করে আনতে পারতেছি, অর্থাৎ পরিবর্তনশীল বলের জন্য যে তোমার কৃতকার্য যে সূত্রটা আছে, ওটা হচ্ছে তোমার মেন সূত্র, ওটা তোমরা ধ্রুব বলের জন্য তোমরা প্রয়োগ করতে পারো, আবার পরিবর্তনশীল বলের জন্য কিন্তু প্রয়োগ করতে পারো, আর এটা হচ্ছে তোমার একটা মডিফিকেশন, সেটা আসতেছে এই মাতৃ সূত্র কিন্তু এটা, ঠিক আছে। এখন এই জিনিসটা আসলে কি বোঝায়, তোমার যে পরিবর্তনশীল বলের যে এই যে ম্যাটারটা, আচ্ছা এইখানে এই জিনিসটা আসলে কি নির্দেশ করে এটা আমরা দেখব, এই জিনিসটা আসলে কি নির্দেশ করে, এফ ডিএস কস থিটা, ঠিক আছে, এফ ডিএস কস থিটা। তো এটাকে আমরা একটু ম্যাথ অর্থাৎ কনসেপ্ট বোঝার খাতিরে কস থিটাকে কি 0 ডিগ্রি ধরে একটু হিসাব নিকাশ করি। তো এটা যদি তোমার 0 ডিগ্রি হয়, তো ডাব্লিউটা কি আসতেছে থিটা 0 ধরে, ঠিক আছে, থিটা 0 ধরে, থিটা 0 ডিগ্রি ধরে যদি আমরা কাজ করি, তো ডাব্লিউ আমরা কি পাবো এস ইনিশিয়াল এস ফাইনাল, এখানে তোমার আসতেছে এফ এস এর একটা ফাংশন, এখানে ডিএস, ঠিক আছে, ডিএস, অর্থাৎ আমরা এফ কে, এখানে আমি ভাষাটা একটু যদি লিখি দিই, সেটা হলো এফ কে এস এর সাপেক্ষে ইন্টিগ্রেট, এস এর সাপেক্ষে কি করতেছি ইন্টিগ্রেট করতেছি, তাহলে কি করতেছি এফ কে এস এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। তোমরা যারা আসলে ইন্টিগ্রেশনটা করো নাই, ভেক্টরে যারা ইন্টিগ্রেশন করো নাই, তারা ইন্টিগ্রেশনটা করে নিবা, ইন্টিগ্রেশন বলতে কি ওখানে তোমার যে ক্যালকুলাসের যে পার্টটুকু আছে ওটা একটু করে নিবা, আর তোমাদের তো যারা ম্যাথে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করেছো তাদের এই ব্যাপারগুলো সমস্যা হওয়ার কথা না, কিন্তু এই ব্যাপারগুলো তোমরা যারা একদম নতুন তারা একটু স্কিপ করতে পারো, ঠিক আছে, যারা আর কি মনে করো তোমরা এখনো ক্যালকুলাস হাত দেওয়া নাই, তারা এই জিনিসগুলো একটু বুঝতে সমস্যা হবে, তোমরা ক্যালকুলাস করে এসে দেন এই ক্লাসগুলো দেখবা। এখন ম্যাথে কিন্তু এরকম আমরা ইন্টিগ্রেশন করেছি, যখন আমরা একটা কিছুকে ইন্টিগ্রেট করি এভাবে, ধরো একটা ফাংশন এভাবে ইন্টিগ্রেট করতেছি আমরা, ধরে নিলাম এখানে তোমার 2 থেকে 3 একটা লিমিট দিলাম, 2 থেকে 3 ইন্টিগ্রেট করতেছি, এখানে তোমার আসতেছে এক্স স্কোয়ার প্লাস 5x, আচ্ছা এখানে তোমার
এই জিনিসটা, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 5x, এই জিনিসটাকে আমরা ইন্টিগ্রেট করব dx, অর্থাৎ x এর সাপেক্ষে এই টার্মটাকে ইন্টিগ্রেট করতেছি। আর এই টার্মটাকে আমরা y দ্বারা প্রকাশ করি, অর্থাৎ y হলো তোমার x এর একটা ফাংশন, y হচ্ছে x এর একটা ফাংশন। তো এটাকে আমরা এইভাবে লিখি, সেটা হচ্ছে মনে করো 2 থেকে 3, এখানে তোমার y আর এখানে আসতেছে dx, অর্থাৎ y হলো x এর একটা ফাংশন, x এর ফাংশন, y হচ্ছে x এর ফাংশন। তো যখন এই জিনিসটা আসে, তো এখানে আসলে লিমিটটা আমি x ইনিশিয়াল x ফাইনাল দিয়ে দিই, তাহলে আরো সুবিধা হয়। তাতে এখানে নির্দিষ্ট একটা মান দিলে তোমাদের অনেকের মনে হতে পারে মান কেন নিলাম। তো দেখো এখানে আমি যদি লিমিট বসাই, কি লিমিট বসাবো আসলে? লিমিট বসাবো এখানে কিসের সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করতেছি। এখানে দেখো dx আছে, অর্থাৎ আমি ইন্টিগ্রেট করতেছি x এর সাপেক্ষে। তো এখানে আমার লিমিট আসবে x এর, ঠিক আছে, x ইনিশিয়াল থেকে x ফাইনাল। এখানে আমার x ইনিশিয়াল থেকে x ফাইনাল। এই টার্মটাকে তোমরা একটু মার্ক করো, সেটা হলো y কে আমরা ইন্টিগ্রেট করতেছি x এর সাপেক্ষে x ইনিশিয়াল থেকে x ফাইনাল লিমিট পর্যন্ত। তো এইটাকে যদি আমরা লেখচিত্রে একটু প্রকাশ করার ট্রাই করি, এই পুরো টার্মটাকে যদি আমরা লেখচিত্রে প্রকাশ করার ট্রাই করি, এরকম আসবে। এইখানে তোমার আমরা তো জানি যে ম্যাক্সিমাম টাইমে আমরা যে আনুভূমিক অক্ষটা আছে এটাকে আমরা x অক্ষ ধরে নিব, আর এই দিক বরাবর y। তো এই যে টার্মটা আছে, এই টার্মটাকে যদি আমরা এখানে প্রকাশ করতে যাই, তো ধরে নিলাম y যেহেতু একটা চেঞ্জেবল ফাংশন, অর্থাৎ y হচ্ছে একটা তোমার কি x এর একটা ফাংশন, যেটা x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর এক একটা মান পাবো। তো y ফাংশনটাকে আমি ধরে নিলাম তোমার এরকম, দেখো y ফাংশনটা এটা হচ্ছে কি y হচ্ছে তোমার fx, y হচ্ছে fx মানে কি, y হচ্ছে x এর একটা ফাংশন। তো এই yটাকে আমরা ইন্টিগ্রেট করতেছি x এর সাপেক্ষে, x ইনিশিয়াল থেকে x ফাইনাল। তো আমি এখানে ধরে নিলাম যে আমার যে x ইনিশিয়াল যেটা, সেটা হচ্ছে আমার এটা, এই পয়েন্টটা হচ্ছে আমার x ইনিশিয়াল, আর এখানে আমার যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার x ফাইনাল পয়েন্ট, x ফাইনাল। তো y ইকুয়াল fx, এই ফাংশনটাকে আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, ঠিক আছে, x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। আর dx কতটুকু, তোমরা অনেকেই ভাবতে পারো যে dx টা আসলে কি। দেখো dx টা আসলে কি, ধরে নিলাম এর যে x ইনিশিয়াল থেকে x ফাইনাল লিমিটের মধ্যে এই সামান্যটুকু একটা পদ, যেটা দৃশ্যমান না, কিন্তু কনসেপ্ট বোঝার খাতিরে আমরা ম্যাক্সিমাম টাইম দৃশ্যমান করে নিই। তো এটা হচ্ছে আমার dx, ঠিক আছে, dx। এখন আমাকে যদি কেউ বলে যে আসলে এই এতটুকু এরিয়া কতটুকু, এই যে আমি যে এরিয়াটুকু মার্ক করতেছি, দেখো আমার মার্ক করা এরিয়াটুকু যদি আমাকে কেউ বের করতে বলে, তাহলে আমি সেটা কিভাবে বের করব জানো? ওই এরিয়াটুকুকে আমি তোমার DA বলবো। এটা যদি আমার টোটাল এ হয়, টোটাল এরিয়া, আমি এই এরিয়াটুকুকে, দেখো যতটুকু মার্ক করেছি, এই এরিয়াটুকুকে আমি DA বলবো। DA হচ্ছে আমার তোমার y যে ফাংশনটা আছে fx, এটাকে তো আমি আলটিমেটলি y বলতেছি, ঠিক আছে, y লেখা যা কথা, fx লেখা সে কথা, fx ইন্টু dx, এই এরিয়াটুকু হচ্ছে আমার fx ইন্টু dx। আমরা এটা কেন লিখি আমি একটু পর এক্সপ্লেন করতেছি, এটা কেন লিখলাম একটু পর এক্সপ্লেন করব। তো এই কেসে দেখো আমার এই সামান্যটুকু এরিয়াটুকু হচ্ছে আমার fx ইন্টু dx, আর আমাকে যদি কেউ এখন বলে যে এই এরিয়াটুকু আমার কতটুকু, এই সম্পূর্ণ এরিয়াটা, অর্থাৎ আমি যদি একটু মার্ক করি, এই যে এই সম্পূর্ণ এরিয়াটা আমাকে যদি কেউ বের করতে বলে, তো সেক্ষেত্রে আমি কিভাবে বের করতে পারবো? সেক্ষেত্রে হচ্ছে এইটাকে ইন্টিগ্রেট করে দিব। তো এটা হচ্ছে আমার সূক্ষ্ম এরিয়াটুকু, আর সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে আমি ইন্টিগ্রেট করে দিব। সম্পূর্ণ এরিয়াটাকে আমি ধরলাম যে আমি সম্পূর্ণ এরিয়াটা a পাবো। তো আমার এটা লোয়ার লিমিট হচ্ছে 0, আর তোমার আপার লিমিট হচ্ছে a। আর এখানে আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তো x এর লিমিট দ্বারা এটা কি প্রকাশ করে দিব, তো x ইনিশিয়াল, আর এখানে আমি দেবো x ফাইনাল। আলটিমেটলি এখান থেকে আমি ইন্টিগ্রেট করে পাবো a, আর এখান থেকে আমি কি ইন্টিগ্রেট করার পর একটা নির্দিষ্ট মান পাবো, এখানে তোমার যে ফাংশনটা আছে। তো এখানে আপাতত আর আগানো যাচ্ছে না, ঠিক আছে, কারণ এখানে আমার কোনো ডাটা দেওয়া নেই, এটা এভাবেই dx। তো দেখো তাহলে
আশা করি তোমরা জিনিসটা বুঝেছো। তাহলে এপেক্সটাকে আমরা কি বলি? ওয়াই। অর্থাৎ তোমার এরকম যদি কিছু থাকে, এক্স এর সাপেক্ষে আমরা ওয়াইকে ইন্টিগ্রেট করতেছি। ওয়াই হচ্ছে তোমার এক্স এর একটা ফাংশন, যেটাকে আমরা এফ এক্স দ্বারা প্রকাশ করি। তো সেক্ষেত্রে যদি ওয়াই ইকুয়াল এফ এক্স যদি এই রেখাটা দ্বারা প্রকাশ করা হয়, এই রেখাটা যদি আমার ওয়াই ইকুয়াল এফ এক্স হয়, এক্স এর লিমিট তোমার এখানে আছে এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল, তো এটাকে আমরা ইন্টিগ্রেট করলে ভিতরের এরিয়াটুকু পাবো। ঠিক আছে, এখন আমি যে প্রথমে বললাম যে ডিএ কেন এটা লিখলাম, এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি। আমি যদি একটু গ্রাফটা অঙ্কন করা ট্রাই করি, এখানে মনে করো আমার গ্রাফটা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার কি বললাম আমি প্রথমেই, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এফ এক্স এর গ্রাফটা মনে করো এইরকম, একটু বড় করে একই কাজ আছে। এটা মনে করো ওয়াই ইকুয়াল এফ এক্স এর গ্রাফ, ঠিক আছে, ওয়াই ইকুয়াল এফ এক্স এর গ্রাফ। তো এখন আমাকে ডিএক্স, এখানে আমি তো এক্স এটা নিব, এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এই অক্ষটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো আমাকে আমি এটা ধরে নিলাম যে এটা হচ্ছে আমার এক্স ইনিশিয়াল, এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স ইনিশিয়াল, আর এই পয়েন্টটা আমার মনে করো এক্স ফাইনাল। এটা হচ্ছে আমার এক্স ইনিশিয়াল আর এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স ফাইনাল। আর আরেকটা জিনিস কি বললাম, সেটা হচ্ছে এই পয়েন্টে ডিএক্স পরিমাণ আমরা একটু ধরে নিই। এই পয়েন্টে কি ধরে নিই? ডিএক্স, সামান্যটুকু পথকে আমরা ডিএক্স ধরে নিই। এই এতটুকু যে তোমার পথটা আছে, এই এতটুকু, এই পথটা হচ্ছে আমার ডিএক্স। ডিএক্স ডিএক্স অর্থাৎ খুবই সামান্য পথ। এখন আমরা একটা জানি যে আয়তক্ষেত্র তোমার যেটা আসে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? একটা আয়তক্ষেত্রের তোমার এরকম দৈর্ঘ্য গুণন প্রস্থ হয় না? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা তোমার যদি দৈর্ঘ্যটা যদি তোমার এল হয় আর প্রস্থটা যদি তোমার ডাব্লিউ দ্বারা প্রকাশ করো, তো এটা তোমার ক্ষেত্রফল, যেটা ক্ষেত্রফলটা এ দ্বারা যদি প্রকাশ করা হয়, এ হচ্ছে তোমার এল ডাব্লিউ, ঠিক আছে, এ হচ্ছে এল ডাব্লিউ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা কেন লেখা হয়? তো আয়তক্ষেত্রের সাথে এটা তুলনা করার একটা কারণ আছে, তুলনা করতেছি আমি। তো এক্ষেত্রে তোমার দৈর্ঘ্যটা এটা, প্রস্থ এটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা। আর এখন এই টার্মটাকে যদি আমি একটু জুম করি, ঠিক আছে, এই টার্মটা অর্থাৎ এতটুকু পার্ট, এই পার্টটা যদি আমি একটু জুম করি, এরকম আসবে। দেখো এইখানে কিন্তু আমি জুম করতেছি, এই যে একটু জুম করব, ঠিক আছে, একটু জুম করব। তো দেখো এইখানে তোমার পরিবর্তনটা দেখো, একটু বাঁকা, একটু বাঁকা, ঠিক আছে, খুব বাঁকা না, একটু বাঁকা। এই যে এইখানে তোমার এই যে উপরের যে তোমার যে রেখাটা আছে, এটা একটু বাঁকা। তো এরকম মানে খুবই সামান্য একটু পরিবর্তন এইরকম মনে করা আছে, ঠিক আছে। আর নিচেরটা তো তোমার সোজা, নিচেরটা তোমার সোজা, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে আমার পরিবর্তনটা মানে খুব ক্ষুদ্র তোমার সরণের জন্য, অর্থাৎ এক্স এর খুবই ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা যে এখানে তোমার এটা আসলে কি, ওয়াই ইকুয়াল এপেক্স এর সামান্য একটু পার্ট, ওয়াই ইকুয়াল এপেক্স এর খুবই সামান্য একটু পার্ট, ঠিক আছে। অর্থাৎ ওয়াই ইকুয়াল এপেক্স হচ্ছে আমার এই পুরো রেখাটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল এপেক্স, এর খুবই সামান্য একটু পার্ট হচ্ছে এতটুকু। তো যখন একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, এল ওমেগা না এল ডাব্লিউ লিখি, তো এক্ষেত্রে যখন তোমরা এই খুবই ক্ষুদ্র এক্স এর পরিবর্তনের জন্য একটু পার্ট তোমরা জুম করে নিয়ে আসো, তখন জিনিসটা কিন্তু মোটামুটি একটা আয়তক্ষেত্রের মতো দেখায়। দেখো এই জিনিসটা কিন্তু মোটামুটি আয়তক্ষেত্র। অর্থাৎ আমরা যে এখানে যে একটু পরিবর্তন হয়, এই জায়গায় একটু যে বেঁকে যায় পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে আমরা নিগলেক্ট করি। তো নিগলেক্ট করলে আলটিমেটলি আমরা এই জিনিসটাকে বলতে পারি কি, ওয়াই ইকুয়াল এপেক্স না, এতটুকু হচ্ছে আমার এপেক্স। অর্থাৎ এটা একটা ফাংশন, এপেক্স এর ফাংশন। তোমরা বলতে পারো যে এখানে তো ওয়াই ইকুয়াল এপেক্স হচ্ছে আমার এই যে সম্পূর্ণটা এতটুকু, কিন্তু এখানে আবার ওয়াই ইকুয়াল এপেক্স এতটুকু কেন? আরে বাবা, এটা কোনো মান না, এটা হচ্ছে কোনো মান না, ঠিক আছে, এতটুকু মান না, এতটুকু হচ্ছে আমার কি, একটা অংশ, একটা ফাংশন। তো সেই ফাংশনটা এটা ইন্ডিকেট করতেছে, ঠিক একই ফাংশনটা এটাও ইন্ডিকেট করতেছে। তাহলে এখন তাহলে আমরা যেটা আমাদের সিদ্ধান্ত যেটা, সেটা হলো একটা মনে করো তোমার একটা নির্দিষ্ট একটা এভাবে তোমার যদি আমি গ্রাফে এক্স অক্ষ বরাবর আমি যদি তোমার সরণ নেই, এক্স অক্ষ বরাবর সরণ নিলাম, ঠিক আছে, এস, আর ওয়াই অক্ষ বরাবর আমি নিলাম বল।
বল ও সরণ, ঠিক আছে। আর বলের গ্রাফটা যে যে কোনো কিছু হইতে পারে, তো আমি এরকম ধরে নিলাম যে এটা আমার বলের গ্রাফ, এটা হচ্ছে বলের গ্রাফটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি ওয়াই ইকুয়াল এফ এক্স, ওয়াই ইকুয়াল এফ এক্স। আচ্ছা, এটা লাগবে না, এটা সমস্যা নেই, এটা হচ্ছে বলের গ্রাফ। তো এই জিনিসটা হচ্ছে কি রকম, এখন যদি আমাকে এখানে মনে করো তোমার এস ইনিশিয়াল আর এই পয়েন্টটা হচ্ছে এস ফাইনাল, আমাকে যদি কেউ বলে যে এস ইনিশিয়াল থেকে এস ফাইনাল পর্যন্ত যেতে আমার কতটুকু কাজ করা লাগছে, কাজটা কতটুকু, তাহলে আমি কি বলবো জানো, এখানে যদি গ্রাফ থেকে কেউ বলতে বলে, তাহলে আমি এখানে এই অংশটুকুর ক্ষেত্রফলটুকু নিব, এই অংশটুকুর ক্ষেত্রফলটুকু নিব, এই যে এই পার্টটুকু যেটুকু আছে, এই পার্টটুকু হচ্ছে আমার কৃত কাজ, ঠিক আছে। এই যে এই অংশটুকু, এই অংশটুকু আমার কৃত কাজ, আশা করি বুঝেছো। তাহলে এটা আমার কৃত কাজের মধ্যে পড়তেছে। আর এটাকে যদি আমি ইন্টিগ্রেট আকারে লিখি, তাহলে ডাব্লিউটা আসবে কিরকম, ডাব্লিউ হচ্ছে ইন্টিগ্রেশন অফ এস ইনিশিয়াল এস ফাইনাল লিমিট, আর এখানে তোমার আছে এফ, যেটা মনে করো তোমার হচ্ছে এস এর ফাংশন, তো এফ এস ডট ডিএস, ঠিক আছে, দুইটা ভেক্টর আকারে দিয়ে দেব। তাহলে এভাবে আমরা ইন্টিগ্রেট করে বের করতে পারি। আশা করি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার। এখন তাহলে এরকম একটা ম্যাথ করা যায়। ম্যাথটা মনে করো তোমার এভাবে দিতে পারে, একটা কণার উপর প্রযুক্ত বল, ঠিক আছে, একটা কণার উপর প্রযুক্ত বল, এটা নাম্বার দেই। ম্যাথ 1, এটা হচ্ছে একটা কণার উপর প্রযুক্ত বল। একটা কণার উপর প্রযুক্ত বল যেটা হচ্ছে তোমার এফ এক্স, সেটা হচ্ছে 6x স্কয়ার প্লাস 2 নিউটন, ঠিক আছে। কণাটি কি করছে, এক্স হচ্ছে 0 মিটার, কণাটি এক্স হচ্ছে 0 মিটার থেকে এক্স হচ্ছে 2 মিটার, 2 মিটার অবস্থানে সরে গেলে প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ আছে। 2 মিটার সরে গেলে এপেক্স কর্তৃক কৃত কাজ কত, এপেক্স কর্তৃক কৃত কাজ কত, ঠিক আছে। এখন দেখো, প্রথমত আমরা কাজের যে দুইটা সূত্র জানি, একটা হচ্ছে ডাব্লিউ হচ্ছে এফ ডট এস, আর একটা কি ইন্টিগ্রেশন অফ এস ইনিশিয়াল এস ফাইনাল, এখানে তোমার এফ এস এর একটা ফাংশন থাকবে, এফ ডট এস, ঠিক আছে। আচ্ছা, ডিএস ডিএস এস এর ফাংশন, তো আমরা এই দুইটা সূত্র জানি। তো এখানে দেখো, এটা হচ্ছে তোমার পরিবর্তনশীল বল, এটা হচ্ছে কনস্ট্যান্ট বলের জন্য, এখানে আমার এক্স এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। দেখো, এই জিনিসটা হচ্ছে একটা এক্স এর ফাংশন আকারে বলটা আছে, অর্থাৎ এই বলটা তোমার এক্স ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখানে পরিবর্তনশীল বলের জন্য যে কৃত কাজের যে ফর্মুলাটা আছে ওটা অ্যাপ্লাই করব। কি বলছে, একটা কণার উপর প্রযুক্ত বল, এটা কণাটি হচ্ছে তোমার 0 মিটার থেকে 2 মিটার সরে গেল, এপেক্স কর্তৃক কৃত কাজ কত। তাহলে আমরা কাজের এই ফর্মুলাটা লিখব, পরিবর্তনশীল বলের ফর্মুলাটা। তাহলে এখানে তোমার আসতেছে ডাব্লিউ এস ইনিশিয়াল এস ফাইনাল, এখানে হচ্ছে তোমার দেখো এস এর জায়গায় এখানে তোমার এক্স দ্বারা প্রকাশ করছে, তো আমরা ওই এক্সটা নিব, এখানে এফ নিব, ডট তোমার এখানে কি দিব, ডিএক্স। এখন এখানে একটা জিনিস বলে রাখি, যদি কিছু বলা না থাকে তাহলে অ্যাঙ্গেলটা আমরা কি 0 ডিগ্রি ধরে নেব, ঠিক আছে, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি ধরে নেব। এখানে আমাদের অ্যাঙ্গেলে বলে দেওয়া নাই, তাহলে আমি এখানে একটু লিখে রাখি, যেটা হচ্ছে অ্যাঙ্গেল বলা না থাকলে, অ্যাঙ্গেল বলা না থাকলে
0 ডিগ্রি ধরে নিব, ঠিক আছে। তো এখানে তাহলে আমার ডট প্রোডাক্ট আছে, লিমিটটা দেখো এস ইনিশিয়াল, সরি এখানে এস হবে না কারণ আমি এক্স দ্বারা যেহেতু এটাকে ইয়া করছি না, তাহলে এটা হচ্ছে তোমার এক্স ইনিশিয়াল আর এটা হচ্ছে আমার এক্স ফাইনাল। তো এক্স ইনিশিয়াল হচ্ছে আমার 0 মিটার, এটা দেওয়া আছে এখানে, আবার এক্স ফাইনাল হচ্ছে 2 মিটার, এখানে তাহলে 2। আর এপের যে তোমার ফাংশনটা এখানে তোমার দেওয়া আছে সেটা হচ্ছে 6x² প্লাস 2, ঠিক আছে। আর এখানে আমার আসতেছে dx cos থিটা, তো cos 0 ডিগ্রি মান 1, ওটা আমি এখানে লিখতেই পারি cos 0 ডিগ্রি, তো আলটিমেটলি cos 0 ডিগ্রি মান 1, তাহলে এই পুরো টার্মটা আমি মোছাই দিব, ঠিক আছে, কারণ কি আমার অ্যাঙ্গেল বলা নাই, আমি 0 ডিগ্রি ধরে নিছি। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে 6x³ বাই 3 প্লাস 2x, আর এখান থেকে তোমার 0 2, ঠিক আছে। তো এখানে ক্যালকুলেট করার পর তোমার 20 জুল আসবে, 20 জুল। তাহলে এটা আমার কাজ, ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝেছো। এটা মূলত এই ক্ষেত্রফল আর কি। তারপর আর একটা আমরা ম্যাথ করব যেটা গ্রাফ দেওয়া থাকবে আমাদের, এটা আমরা 2 নম্বর ম্যাথ দিতে পারি। ম্যাথ 2, এটা হচ্ছে আমার 2 নম্বর ম্যাথ। তো এক্ষেত্রে তোমার বলছে যে কৃত কাজ কত, কৃত কাজ কত। এখন আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, এরকম একটা গ্রাফ দেওয়া আছে আমাদের, ঠিক আছে, এটা আমার গ্রাফ। তো এক্ষেত্রে আমার এখানে এখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে তোমার 10। তো এই আগে কি এটা প্রকাশ করি, এটা হচ্ছে তোমার এফ কিসে দেওয়া আছে, নিউটনে দেওয়া আছে, আর এই দিক বরাবর আমার আছে এস কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, ঠিক আছে। তো এই পয়েন্টটা হচ্ছে আমার 10, আর এখানে আর একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে 8, আশা করি এককগুলো লেখা লাগবে না, এটা হচ্ছে নিউটনে আছে। আর এখানে আমার মনে করো একটা পয়েন্ট সেটা হচ্ছে 2, আর এখানে আমার আর একটা পয়েন্ট সেটা হচ্ছে 4, ঠিক আছে। এখন এইখান থেকে এইখানে আমার একটা সরণ ঘটছে, এইরকম, কি রকম সরণ, এই 2 থেকে 4-এর দিকে একটা আমার সরণ ঘটছে, এই যে এইটা আমার গ্রাফ। এই গ্রাফটা বলছে আমার যে কৃত কাজ কত। এখন দেখো গ্রাফ থেকে কি কিছু বোঝা যাচ্ছে, আমি কিন্তু গ্রাফের অ্যানালাইসিসটা বুঝিয়েছি, ঠিক আছে, কাজের যে তোমার গ্রাফের অ্যানালাইসিস ওটা কিন্তু বুঝিয়েছি। তো এক্ষেত্রে আমরা কি জানি যে ওয়াই অক্ষ বরাবর যদি আমার বল থাকে আর এক্স অক্ষ বরাবর যদি সরণ থাকে, তো এই গ্রাফটা দ্বারা আসলে যতটুকু এরিয়া ও আবদ্ধ করবে ততটুকু আমার কৃত কাজ। তো এখানে আমি যদি একটু ডট ডট দ্বারা ইয়া করি, এখানে দেখো এত দূর পর্যন্ত আসতেছে, ঠিক আছে, এই যে এটা, এগুলো একটু ডট ডট দ্বারা কি নির্দিষ্ট করে দিলাম। এখন দেখো এই গ্রাফটা কর্তৃক তোমার আবদ্ধ এরিয়া কতটুকু, এই গ্রাফটা কর্তৃক আবদ্ধ এরিয়া কতটুকু, এতটুকু, এক্স অক্ষে আবদ্ধ এরিয়া হচ্ছে এতটুকু, বুঝছো কি, এক্স অক্ষে তোমার আবদ্ধ এরিয়া হচ্ছে এই এতটুকু পার্ট। তো এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে এটা আসলে ধ্রুব বল কিনা, এটা ধ্রুব বল না, কারণ এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তোমার এই যে পথটা আছে এখানে তোমার বলটা পরিবর্তন হয়েছে, দেখো এই পয়েন্টে থাকাকালীন বল ছিল 10 নিউটন, এখানে থাকাকালীন নিশ্চয়ই এখানে তোমার মনে করো 9 নিউটন থাকবে, আবার এই পয়েন্টে এসেছে যখন তখন তোমার বলটা হয়ে গেছে 8 নিউটন, তাহলে এতটুকু তোমার বলটা পরিবর্তনশীল বল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন কাজে লাগানো লাগবে, কিন্তু যেটা বললাম সেটা হচ্ছে কি, প্রথমত আমার যেটা ডিসিশন সেটা হলো এটা চেঞ্জেবল ফোর্স, তাহলে আমার এখানে কি আনতে হবে, ইন্টিগ্রেশন, তাহলে কি লাগবে, দ্বিতীয়ত যেটা ডিসিশন তাহলে ইন্টিগ্রেশন লাগবে, ইন্টিগ্রেশন লাগবে, কিন্তু ইন্টিগ্রেশন করার জন্য আবার কি লাগবে, আমার একটা ফাংশনের ইকুয়েশনটা লাগবে, ফাংশন লাগবে, ঠিক আছে, ফাংশন লাগবে, অর্থাৎ এখানে আমি যদি বলি যে ইকুয়েশন লাগবে, কারণ আমরা কি ইন্টিগ্রেট করব, আসলে ইকুয়েশন লাগবে। আচ্ছা ইকুয়েশন,
আচ্ছা এখানে তোমার ফাংশন দাও, কারণ ওয়াই ইকুয়াল এফ এক্স দ্বারা ইয়া করি তো, তাহলে এখানে তোমার একটা কি লাগবে, ফাংশন লাগবে, যেটাকে আমরা কি করব, ইন্টিগ্রেট করব। ফাংশন লাগবে। তো এখানে দেখো তো কোনো ফাংশন আছে কি, আসলে এখানে কোনো ফাংশন নাই। ঠিক আছে, এখানে কোনো ফাংশন নাই, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে আনতে পারতেছি না আপাতত, কারণ এখানে আমার কোনো ফাংশন নাই। তোমরা এই জিনিসটা কনফিউশন থাকতে পারে আসলে ফাংশন কেন লাগবে, কারণ দেখো ইন্টিগ্রেট করার সময় আমরা যে এখানে লিখি এক্স স্কয়ার প্লাস 2x, মনে করো এইটাকে আমরা ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, ধরো লিমিট দিলাম 2 থেকে 3। তো এই যে টার্মটুকু আছে, এতটুকু তো আমার কি একটা ফাংশন, এতটুকু আমার একটা ফাংশন। তো এক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন করার জন্য একটা ফাংশন অবশ্যই লাগতেছে। এখানে কোনো ফাংশন দেওয়া আছে কি, না ফাংশন দেওয়া নাই, কিন্তু আমরা আর একটা জিনিস জানি, এটা হচ্ছে আমার একটা অপশন। এই জিনিসটা হচ্ছে আমার একটা অপশন, পুরো জিনিসটা হচ্ছে আমার একটা অপশন। তো যখন দেখলাম যে কোনো ফাংশন দেওয়া নাই, তখন আমরা সেকেন্ড অপশনে যাব। আমাদের সেকেন্ড অপশনটা হচ্ছে কোনোভাবে ক্ষেত্রফল বের করা যায় কিনা, কারণ আমরা জানি কোনোভাবে ক্ষেত্রফল বের করা যায় কিনা, বের করা যাবে কি না। কারণ কি, কারণ আমরা জানি যে এক্স অক্ষ বরাবর যদি তোমার সরণ থাকে আর ওয়াই অক্ষ বরাবর যদি তোমার বল থাকে, তাহলে যে তোমার গ্রাফটা হয়, অর্থাৎ গ্রাফ বলতে সম্পূর্ণটাকে বোঝাচ্ছি না, তোমার এই যে এতটুকু যে আছে রেখাটা, এই রেখাটা কর্তৃক এক্স অক্ষ বরাবর তোমার যতটুকু এরিয়া আবদ্ধ করবে, অর্থাৎ আমি যে এরিয়াটুকু এখানে মার্ক করছি ততটুকু আমার কাজ ইন্ডিকেট করে। তাহলে আমি যদি কোনোভাবে এই এরিয়াটুকু বের করতে পারি, তাহলে আমার কাজ বের হয়ে যাবে। এখন দেখো তো তোমরা এই জিনিসটা, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের মতো না, এই জিনিসটা, এই যে এই পুরো জিনিসটা একটা ট্রাপিজিয়াম। কারণ কি, ট্রাপিজিয়ামের তোমার দুইটা বাহু সমান্তরাল থাকে কিন্তু সমান নয়। দেখো এই বাহুটা কিন্তু সমান নয়, এই বাহু আর এই বাহু সমান্তরাল কিন্তু সমান নয়, ঠিক আছে, আর এগুলো তোমার কোনো মিল নাই। ঠিক আছে, তাহলে আমার ট্রাপিজিয়ামের যেটা শর্ত সেটা হচ্ছে দুইটা বাহু সমান্তরাল হইতে হবে এবং সমান হওয়া যাবে না, এটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামের শর্ত। তো এখান থেকে আমি কিভাবে বের করতে পারবো, তো ট্রাপিজিয়াম হলে এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বের করে ফেলি, তাহলে এরিয়াটা যদি আমরা বের করি, এখানে এরিয়া তো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। দেখো সমান্তরাল বাহুদ্বয় এখান থেকে এখানে, এটা একটা সমান্তরাল বাহু যেটার উচ্চতা তোমার 10, এই যে 10 এটা দেওয়া আছে, তো এখানে আমি 10 নিব প্লাস সমান্তরাল বাহুদ্বয়ের উচ্চতার যোগফল। ঠিক আছে, এখানে তোমার এই বাহুটা হচ্ছে 8, এই বাহুটা হচ্ছে 8, তাহলে এখানে আমি এটা যোগ করে দিব ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো তো এই সমান্তরাল বাহু তাদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু, এই যে এতটুকু হচ্ছে আমার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে এতটুকু আমার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে 4 - 2। তো আলটিমেটলি এখানে কত আসতেছে, 18 জুল। এখন এটা তো গেল আমাদের, তাহলে আমরা কি এখানে তোমার কোনো সমীকরণ বা কোনো ফাংশন আকারে কিছু দেওয়া ছিল না, এই জন্য ক্ষেত্রফল বের করা যায় কিনা এটা দেখলাম এবং ওভাবে আমরা কাজটা বের করে নিলাম। কিন্তু এখানে যদি আমরা চাই যে একটা সমীকরণ নিয়ে আসবো আমরা নিজেরাই, কোনোভাবে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করে আমরা একটা সমীকরণ নিয়ে আসবো, দেন আমরা ইন্টিগ্রেট করব, তাহলে হতে পারে, সেটাও হতে পারে। কীরকম দেখো, এটা হচ্ছে মনে করো তোমার, আমি এটা নেক্সট পেজে নিয়ে যাব, একটু নেক্সট পেজ। আচ্ছা এখানে একটু সমস্যা হইল নাকি, কি করলাম, আচ্ছা দেখো ওই ম্যাটটাই আমি একটু নেক্সট পেজে ইয়া করি, সেটা হচ্ছে এরকম ছিল, এরকম ছিল। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমার এখানে ছিল 10 আর এখানে ছিল তোমার 8, এখানে ছিল 2, এখানে ছিল 4 আর এই দিক বরাবর তোমার একটা রেখার মতো ছিল, সেটা হচ্ছে এই 2 থেকে 4 বরাবর। ঠিক আছে, 2 থেকে 4 এরকম এটা ছিল। তো
এইখানে আমার যেটা আছে এফ, এফ হচ্ছে আমার নিউটনে ছিল, এখানে হচ্ছে আমার এস, সেটা হচ্ছে মিটারে ছিল। এখন আমরা ইন্টিগ্রেশনের যে বিষয়টা যদি এখানে আনতে চাই, ক্ষেত্রফল মনে করো ওটা একটা টাইপ তো করাইলাম ক্ষেত্রফল দিয়ে, তো এখানে মনে করো আমি ইন্টিগ্রেশন আনতে চাই। তো ইন্টিগ্রেশন আনার জন্য আমার প্রথমত লাগবে একটা সমীকরণ। তো আমরা সমীকরণটা কিভাবে আনতে পারি, তো তোমরা এই জিনিসটা একটু দেখো, যেটা আমি কিছুক্ষণ আগে ডট ডট দিয়ে বুঝিয়েছি। এই রেখাটার দুই প্রান্তের কি স্থানাঙ্ক আমরা বের করতে পারবো? এখানে যদি হয় তো এখানে আমার 4,8 হবে কিনা দেখো তো। এক্স অক্ষ বরাবর আমি 4 ঘর আর ওয়াই অক্ষ বরাবর 8 ঘর আছে, ঠিক আছে। আর এখানে আমার স্থানাঙ্কটা আসবে 2,10। তো এটা একটা সরল রেখা না, এটা একটা সরল রেখা। তো সরল রেখার সমীকরণ আমরা বের করতে পারবো কিনা, সরল রেখার সমীকরণ আমরা বের করতে পারবো কিনা। তো সরল রেখার সমীকরণ যদি বের করি, তো এরকম আমি আগে লিখি জিনিসটা, সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এখানে তোমার আসতেছে এক্স মাইনাস এক্স ওয়ান, আর এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই নিব, ওয়াই ওয়ান ধরলাম আমি মনে করো 10, এইটাকে আমরা 1 ধরলাম আর এটাকে 2 ধরলাম, ঠিক আছে 2। তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 10, আর এখানে তোমার আসতেছে 10 মাইনাস 8, আর এখানে তোমার এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 2 আর এক্স ওয়ান মাইনাস 4, ঠিক আছে। তাহলে এখানে কত আসে, ওয়াই মাইনাস 10, এখানে তোমার আসতেছে 2, আর এখানে আসবে তোমার এক্স মাইনাস 2 মাইনাস 2। তাহলে আলটিমেটলি 2 2 ক্যান্সেল করে দিব। তাহলে এখানে আমার আসতেছে মাইনাস ওয়াই, এই মাইনাসটা এখানে গুণ করে দিলাম, ঠিক আছে, প্লাস 10, আর এখানে তোমার আসতেছে এক্স মাইনাস 2। টোটালি যদি আমি হিসাব করি তো এখানে কত আসবে, এক্স প্লাস ওয়াই মাইনাস 12, এটা হচ্ছে আমার 0। এটা তাহলে আমরা একটা ফাংশন পেলাম, যেটাকে আমরা, আচ্ছা ওয়াই একদিকে টানতে হবে, কারণ আমরা ওয়াই ইকুয়াল এফ এক্স নির্ণয় করবো। তো তাহলে দেখো এখানে তোমার ওয়াই কত আসে, ওয়াই আসে মাইনাস এক্স, মাইনাস এক্স, আর এখানে তোমার আসবে প্লাস 12, এটা আমার ওয়াই আসবে, ঠিক আছে, এটা আমার ওয়াই। তাহলে এটা একটু দেখতে খারাপ লাগতেছে, এটা 12 মাইনাস এক্স করে দিই। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই, যেটাকে আমরা কি বলতে পারি, এফ এক্স। দেখো আমরা একটা ফাংশন কিন্তু পেয়ে গেছি। তো এখন আমরা এই এরিয়াটুকু যেহেতু বের করব, আমার লোয়ার লিমিট যেটা হচ্ছে এস ইনিশিয়াল, সেটা হচ্ছে এটা, আর ফাইনাল লিমিট হচ্ছে এটা এস ফাইনাল। তো এখন যদি আমি ইন্টিগ্রেট করি, যদি ডাব্লিউ নির্ণয় করতে চাই, তো এস ইনিশিয়াল থেকে এস ফাইনাল, লোয়ার লিমিট আপার লিমিট বসাবো 2 4, এখানে আমার ফাংশন আসতেছে 12 মাইনাস এক্স, এটাকে আমি ইন্টিগ্রেট করতেছি এক্সের সাপেক্ষে, সো ডিএক্স। তারপর এটা এখান থেকে কত আসে, 12x, এভাবে আসবে 12x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, আর এখানে তোমার আসতেছে 2 4, ঠিক আছে। এখানে যদি তোমরা একটু লিমিটগুলো বসাও, তাহলে দেখবা 20 জুল আসবে, ঠিক আছে, 20 জুল আসবে, 20 জুল আসার কথা। আচ্ছা 20 জুল আসে কিনা একটু দেখি। এখানে তোমার আসবে কত, 48 8, আর এখান থেকে তোমার আসতেছে 24 প্লাস 2 প্লাস 2, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা 24, আচ্ছা 20, এটা 2 6, আচ্ছা 24, আচ্ছা পূর্ববর্তী দেখি কত আসছিল, প্রিভিয়াস 18 জুল আসছিল না, হ্যাঁ 18 জুল। তাহলে এখানে তোমার 18 জুল আসবে, আমি একটু মুখে মুখে হিসাব করে দেখলাম, এখানে তোমার 18 জুলে আসবে, ঠিক আছে, 18 জুল আসবে। এখানে তোমার মানগুলো বসানোর পর 18 জুল আসতেছে। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো, যে কিভাবে কি করলাম, আসলে তোমরা বুঝেছো, ঠিক আছে। এখন আমরা লাস্ট একটা ম্যাথ নিয়ে 2-3 ভাবে করার ট্রাই করব। একটা স্থিতিস্থাপক বল কর্তৃক কাজ নিয়ে কাজ করি। একটা হচ্ছে স্থিতিস্থাপক বল। স্থিতিস্থাপক বলের অনেক উদাহরণ আছে, তো আমি তোমাদের বলার জন্য 2টা উদাহরণ বলবো। স্থিতিস্থাপক স্থিতিস্থাপক বল কর্তৃক কৃত কাজ, স্থিতিস্থাপক বল কর্তৃক কৃত কাজ।
স্থিতিস্থাপক বল কর্তৃক কৃত কাজ। এখানে স্থিতিস্থাপক বলটা কি আসলে? স্থিতিস্থাপক বল হচ্ছে এমন একটা বল যে বলে আসলে তোমরা যে কোনো একদিকে কাজ করলে ধনাত্মক পাবা, আরেক দিকে কাজ করলে ঋণাত্মক পাবা। আমি স্থিতিস্থাপক বলের দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে তোমার মহাকর্ষ বল। স্থিতিস্থাপক বল নিয়ে আরো একটু ডিটেলসে আমি বলবো, তো আজকে একটু সংক্ষেপে বলবো। এটা হচ্ছে তোমার মহাকর্ষ বল। তারপর স্প্রিং বল, স্প্রিং আচ্ছা স্প্রিং বল, এগুলো হচ্ছে তোমার স্থিতিস্থাপক বল। কি বললাম? স্থিতিস্থাপক বলে তোমার একদিকে গেলে একটা ধনাত্মক কাজ পাবা, আরেক দিকে গেলে ঋণাত্মক কাজ পাবা। কিরকম? মনে করো এটা আমার ভূমি, অভিকর্ষটাই দিয়ে বোঝাই। এটা হচ্ছে মনে করো আমার ভূমি, এটা ভূমি। তো ভূমি থেকে একটা বস্তুকে যখন উপরে উঠাবো, তখন আসলে আমার দ্বারা কৃত কাজ কিন্তু পজিটিভ, আমার দ্বারা কৃত কাজ পজিটিভ। আবার এই বস্তুটাকে যখন আমি নিচে নামাবো, তখন আমার দ্বারা কৃত কাজ কিন্তু নেগেটিভ। জিনিসটা বোঝো, আমার দ্বারা বলছি কি, আমার দ্বারা, ঠিক আছে, আমার দ্বারা। আর এখানে স্থিতিস্থাপক বলটা হচ্ছে তোমার অভিকর্ষজ বল। অভিকর্ষজ বলের বেলায় কি হয়, সেটা হচ্ছে অভিকর্ষজ বল যখন বস্তুটা যখন উপরে তুলবা, দেখো এই জিনিসটা, একটা বস্তু মনে করো ভূমি থেকে উপরে উঠাচ্ছ, এই বস্তুটা ভূমি থেকে উপরে উঠাচ্ছ, তাহলে ওর সরণের দিক হচ্ছে উপরের দিকে, রাইট? আর মহাকর্ষ বল বা অভিকর্ষজ বল যেটা আছে, সেটা কাজ করতেছে নিচের দিকে, এটা হচ্ছে তোমার এফ, ঠিক আছে, নিচের দিকে। তাহলে দেখো তো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। আর আমরা কাজের সংজ্ঞা হিসেবে কি জানি? ডাব্লিউ হচ্ছে এফ ডট এস। তো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাই? এফ এস কস থিটা। তো এখানে থিটা যদি আমি 180 ডিগ্রি বসাই, তাহলে এখানে আমি পাবো মাইনাস এফ এস, অর্থাৎ কাজটা আমি ঋণাত্মক পাবো। তাহলে দেখো, যখন একটা বস্তুকে উপরে ওঠাবো, আমার দ্বারা কৃত কাজটা ধনাত্মক, কিন্তু মহাকর্ষজ বল দ্বারা কৃত কাজটা ঋণাত্মক। আবার এই সেম বস্তুকে যখন আমি নিচে নামাবো, অর্থাৎ এখান থেকে নিচে নামাবো, তো এই ক্ষেত্রে তোমার সরণের দিক হচ্ছে নিচের দিকে, আবার মহাকর্ষ বলটা কিন্তু কাজ করতেছে নিচের দিকে, মহাকর্ষ বলটাও নিচের দিকে কাজ করতেছে। তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। এখানে কিন্তু থিটা 0 ডিগ্রি, আর এখানে থিটা ছিল, এখানে থিটা কত ছিল? 180 ডিগ্রি। তাহলে থিটা 0 ডিগ্রি যখন হয়, তখন আসলে ডাব্লিউ কত হবে? এফ ডট এস। তো এক্ষেত্রে তোমার এরকম আসবে এফ এস কস থিটা। তো থিটা আমি এখানে 0 ডিগ্রি বসাবো, তাহলে আলটিমেটলি আমার আসতেছে এফ এস, অর্থাৎ কাজটা আমি ধনাত্মক পাইতেছি। কিন্তু দেখো জিনিসটা, এখানেও এস নেওয়া হয়েছে, আর তোমাদের অজান্তেই আমি এই কাজটা করেছি, এখানেও এস নিয়েছি। অর্থাৎ আমি এই বস্তুটাকে ভূমি থেকে যত উপরে তুলেছি, এখানে ভূমি ওই একই উচ্চতা থেকে নিচে নামালাম, মানে এখানে দুইটা কাহিনী হয়েছে এরকম। দেখো, এটা মনে করো ভূমি, তো এখান থেকে এই যে বস্তুটা ছিল, তো এই বস্তুটাকে এতটুকু পরিমাণ, এই যে এতটুকু আমার কিন্তু এস, ঠিক আছে, এতটুকু উপরে তুলেছি। কে তুলছে? আমি তুলেছি কিন্তু। তো এক্ষেত্রে আমার এস ভেক্টরের দিকটা হচ্ছে উপরের দিকে, আমার এস ভেক্টর মানটুকু হচ্ছে আমার এস, অর্থাৎ এই এতটুকু যে পরিমাণটা আছে, এই পরিমাণটা হচ্ছে আমার এস মিটার, এতটুকু তুলেছি। আর নিচে কাজ করতেছে তোমার অভিকর্ষজ বল, নিচের দিকে কাজ করতেছে অভিকর্ষজ বল, এটাকে আমরা এফ দ্বারা যদি প্রকাশ করি, তো এখানে তোমার অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি না, তাহলে কাজটা আমরা কি পাবো? ডাব্লিউ হচ্ছে এফ এস, ওখান থেকে দেখলাম সেটা হচ্ছে মাইনাস এফ এস, ঋণাত্মক। আর ঠিক সেমলি এই একই বস্তুটাকে যদি আমি নিচে নামাই, দেখো নিচে নামাবো, এত দূর তো তুললাম, এখন আমাকে নামাতে হবে। তো এক্ষেত্রে আমি এই বস্তুটাকে যত দূর তুলেছি তত উচ্চতা থেকে আবার নিচে নামাবো এখানে। তো নিচে যখন নামাবো, তখন আসলে এস এর দিক হচ্ছে নিচের দিকে, রাইট? আর এখানে তোমার অভিকর্ষজ বলটাও কাজ করতেছে নিচের দিকে, এইখানে হয়েছে কাহিনীটা, অভিকর্ষজ বলটাও নিচের দিকে কাজ করতেছে এফ। তো এখান থেকে আমার থিটা কত? এখানে থিটা আসবে 0 ডিগ্রি। তো এখানে আমি কাজ পেলাম, ডাব্লিউ হচ্ছে এফ এস, অর্থাৎ ধনাত্মক কাজ, কিন্তু একই পরিমাণ সরণের জন্য, কাজগুলো কিন্তু একই পরিমাণ সরণের জন্য। অর্থাৎ এই ভূমি থেকে বস্তুটাকে এস উচ্চতায় তোলা হয়েছে, আবার ওখান থেকে নামানো হয়েছে,
তো এক্ষেত্রে দেখো এখানে আমার কাজ হচ্ছে মাইনাস এফএস আর এখানে কাজ হচ্ছে এফএস মহাকর্ষ বল দ্বারা। তো এক্ষেত্রে আমি যদি টোটাল কাজ হিসাব করি, এখানে যদি আমি টোটাল কাজ হিসাব করি, টোটাল ওয়ার্ক, সেটা হচ্ছে মাইনাস এফএস প্লাস এফএস, তাহলে কত আসবে? 0 জুল আসবে না? তাহলে এটাই হচ্ছে তোমার স্থিতিস্থাপক বলের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্থিতিস্থাপক বল কর্তৃক কাজ পথের উপর নির্ভরশীল। ঠিক আছে, না পথ নির্ভরশীল নয়। তাহলে এখানে আমি লিখে রাখি, সেটা হচ্ছে স্থিতিস্থাপক বল কর্তৃক কৃত কাজ, স্থিতিস্থাপক কৃত কাজ পথ নির্ভরশীল নয়। স্থিতিস্থাপক বল কর্তৃক কৃত কাজ, স্থিতিস্থাপক বল কর্তৃক কৃত কাজ পথ নির্ভরশীল নয়। কিরকম এই জিনিসটা? এখানে মনে করো একটা, এটা হচ্ছে আমার ভূমিটা, ঠিক আছে, ভূমি। তো এখান থেকে একটা বস্তু, এটা হচ্ছে মনে করো একটা বস্তু, ওই বস্তুকে কি করব আমি, এই যে এইখানে বস্তুটা ছিল, তো এই বস্তুটাকে আমি কাহিনী করছি কি এইভাবে ওঠানামা করে করে অনেকটা পথ নিয়ে আবার মনে করো এইখানে ভূমিতে নামাই রাখছি, এই যে এই অবস্থায়, এই যে আলটিমেটলি ও ভূমিতে আছে। তো এখানে উচ্চতাটা আমাকে দেখতে হবে যে ভূমি থেকে উচ্চতা কতটুকু, এখানে কতটুকু ছিল, এখানে তো ভূমিতেই ছিল, ঠিক আছে, বস্তুটা ভূমিতেই ছিল, এখানে আমার উচ্চতা হচ্ছে 0 মিটার। ঠিক সেমলি এখানে আমার উচ্চতা 0 মিটার। তাহলে প্রথম অবস্থা, এটা হচ্ছে আমার প্রথম অবস্থা, আর এটা হচ্ছে আমার লাস্ট অবস্থা। তো প্রথম ও লাস্ট অবস্থায় আসলে তোমার উচ্চতার পার্থক্য কতটুকু? উচ্চতার পার্থক্য দেখো তো 0, কারণ এখানেও তোমার 0 মিটার ছিল, এখানেও 0 মিটার ছিল, অর্থাৎ তাদের উচ্চতার পার্থক্য নাই। তাহলে উচ্চতার পার্থক্য না থাকলে এখানে তোমার কাজ হবে 0 জুল। আমি এটা আরো ডিটেলসে বলবো। তাহলে আমি যে কথাটা বললাম, স্থিতিস্থাপক বল কর্তৃক কৃত কাজ পথ নির্ভরশীল নয়, অর্থাৎ এখানে পথটা কতটুকু, পথ হচ্ছে আমার এই এতটুকু, এই যে এখান থেকে শুরু করে এই যে সম্পূর্ণটা হচ্ছে আমার পথ। তো এই পথের উপর নির্ভর করতেছে না, উচ্চতার পার্থক্যের উপর নির্ভর করতেছে। আর আমি এতক্ষণ যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি, এখানে কিন্তু আমি জি এর পরিবর্তন নিগলেক্ট করতেছি। তোমরা জানো যে মহাকর্ষ অভিকর্ষে পড়বা, সেটা হলো যে অধিক উচ্চতায়, অর্থাৎ মনে করো বড় সড়ো একটা উচ্চতায় যখন যাবা, পাহাড়ের উচ্চতায় বা খনিতে যখন যাবা, তখন আসলে তোমার জি এর মানের পরিবর্তন হয়। কিন্তু স্বল্প উচ্চতায় জি এর মানটা আমরা কি নিগলেক্ট করি, পরিবর্তনটা নিগলেক্ট করা হয়। তো আমরা সেই কেসটাই নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ জি এর পরিবর্তন নিগলেক্ট করে কিন্তু আমরা কাজ করতেছি, জি এর পরিবর্তন নিগলেক্ট করতেছি। তাহলে আমি কি বললাম? স্থিতিস্থাপক বল কর্তৃক কৃত কাজ পথ নির্ভরশীল নয়, উচ্চতার উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখানে মনে করো একটা বস্তু, তোমার এম ভরের একটা বস্তু। এবার দেখো, এবার একটু আলাদা একটু কাহিনী করব, সেটা হলো এম ভরের এই বস্তুটাকে এইভাবে মনে করো তুমি নিয়ে যাচ্ছ, নিয়ে যাওয়ার পর এরকম অনেকটুকু নিয়ে যাওয়ার পর এইখানে এনেছো, এখানে তোমার আলটিমেটলি বস্তুটা এখানে আছে, এখানে আছে। তো এই উচ্চতাটা ভরকেন্দ্রের, আচ্ছা এখানে তোমার ধরো উচ্চতাটা 0 ধরেছি, তো এখানে আমি উচ্চতাটা এইচ ধরে নিব, ঠিক আছে, এইচ ধরলাম, এইচ উচ্চতায় আছে। তো এই ক্ষেত্রে তোমাকে যদি বলে কৃত কাজ কত, ডাব্লিউ কত, এম ভরের বস্তু এখান থেকে এই পথগুলো গেছে, এইখানে মনে করো তোমার আছে, এখানে তোমার যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে আমি বললাম, এই উচ্চতাটা হচ্ছে আমার বড় হাতের এইচ। এখন তোমরা কি ডাব্লিউ হচ্ছে এম জি বড় হাতের এইচ নিবা? এটা নিবা না। কারণ কি? আমার ফাইনাল উচ্চতাটা নেওয়া লাগবে। আসলে ও ফাইনালি কতটুকু উচ্চতায় যায়, মানে এখানে কতটুকু পথ গেছে, কোথায় কতটুকু উচ্চতা, এটা আমার বিবেচ্য না। অর্থাৎ এখানে তোমার 0 উচ্চতা, এখানে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, এখানে নির্দিষ্ট উচ্চতায় আছে, তা আমার ম্যাটার করবে না। আমার ফাইনাল উচ্চতাটা নেওয়া লাগবে আসলে কতটুকু গেছে। অর্থাৎ দেখো, এই যে সম্পূর্ণ যে পথটা গেল, এই পথের উপর কিন্তু নির্ভর করতেছে না। এখানে আমি বলেছি যে স্থিতিস্থাপক বলগুলো আসলে পথ নির্ভরশীল নয়, এগুলো হচ্ছে তোমার
ও মহাকর্ষের ক্ষেত্রে তোমার উচ্চতা, স্প্রিং এর ক্ষেত্রে তোমার ওটা কতটুকু টেনেছো, কতটুকু ইয়া করেছো, ওটার উপর নির্ভর করতেছে। তাহলে জিনিসটা আসলে বুঝেছো? তাহলে এখানে আমার কাজ হবে ডাব্লিউ হচ্ছে এম জি ছোট হাতের এইচ, এটা হচ্ছে আমার কাজ। কিসের কাজ? কার দ্বারা কৃত কাজ? এটা এটা হচ্ছে আমার দ্বারা কৃত কাজ। আমার দ্বারা কৃত কাজ। আমি কিন্তু প্রথম লেকচারে আমার দ্বারা কৃত কাজ, মহাকর্ষের দ্বারা কৃত কাজ, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করেছি। আমার দ্বারা কৃত কাজ, এটা এরকম হলো কেন? আমার দ্বারা কৃত কাজ। এখন তোমরা অনেকেই বলতে পারো এখানে মাইনাস কেন হলো না? দেখো জিনিসটা, তুমি বল কোথায় প্রয়োগ করতেছো, তুমি বল কোথায় প্রয়োগ করতেছো, তুমি কোন দিকে বল প্রয়োগ করতেছো সেই বিষয়টা নিতে হবে। এখানে যখন আমি এই বস্তুটাকে যখন একটা নির্দিষ্ট পথে উপরে তুলবো, অর্থাৎ উপরে তুলবো, এইভাবে ধরো উপরে তুলবো, তো মহাকর্ষ কাজ করতেছে নিচের দিকে, মহাকর্ষ বলটা নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মহাকর্ষ বল, মহাকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে। কিন্তু তুমি, অর্থাৎ যে বস্তুটা বহন করতেছে সে আসলে কি নিচের দিকে বল প্রয়োগ করতেছে? না। কারণ কি? বস্তুটা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ও উপর দিকে বল প্রয়োগ করতেছে। অর্থাৎ এখানে তোমার আমি বল প্রয়োগ করতেছি উপরের দিকে, তাহলে আমার বল প্রয়োগের দিকটা এভাবে হবে, উপরের দিকে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফোর্স। ঠিক আছে, এখানে তোমার যে কোনো মানুষ তোমার যে বলটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে উপরের দিকে, অর্থাৎ সরণটাও উপরের দিকে আর বলটাও তোমার উপরের দিকে। তো আলটিমেটলি এখানে তোমার এদের মধ্যাকার অ্যাঙ্গেলটা কিন্তু 0 ডিগ্রি, 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমি যদি ডাব্লিউ নির্ণয় করি তাহলে আমার কি আসবে? এই বস্তুটার ভর যদি আমার এম হয়, এম হয়, আচ্ছা এম হয় বস্তুর ভর এম, তো ডাব্লিউ হচ্ছে এফ ডট এস। তাহলে এখান থেকে আমি পাবো এফ এস কস 0 ডিগ্রি, এফ এস কস 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার আসতেছে এফ এস, এটা হচ্ছে আমার ডাব্লিউ। এখন দেখো এফটা আসলে কি? এই এফটা হচ্ছে বস্তুকে পৃথিবী যে বলে টানতেছে ঠিক সেম বল আমি উপরে প্রয়োগ করতেছি। অর্থাৎ এইখানে তোমার মহাকর্ষ বলটা হচ্ছে তোমার এমজি, যেটাকে আমরা ওজন হিসেবে চিনি, বা ডাব্লিউ, ঠিক আছে? ঠিক একই পরিমাণ বল আমি বস্তুর উপর ওপরের দিকে প্রয়োগ করতেছি। তাহলে এখানে আমার যে এফটা আছে এটা হচ্ছে আমার এমজি, এমজি, আর এখানে তোমার এস, ঠিক আছে? কিন্তু আমরা যখন এই পৃথিবী থেকে আসলে দূরত্বগুলো নিয়ে কাজ করি তখন এই দূরত্বটাকে আমরা এইচ দ্বারাই ম্যাক্সিমাম টাইম প্রকাশ করে থাকি। অর্থাৎ আলটিমেটলি আমার কাজ আসতেছে এমজি এইচ, ঠিক আছে? এমজি এইচ, অর্থাৎ বস্তুটাকে এখান থেকে তুমি ভূমি থেকে যতটুকু তুলবা, এইখানে যতটুকু তোমার তুলবা এটা তোমার এইচ ধরে, এখানে তোমার কাজ আসতে এমজি এইচ। তাহলে কি বললাম? আমার দ্বারা কৃত কাজ, একটা বস্তুকে যখন আমি তুলবো ভূমি থেকে, যখন উপরের দিকে তুলবো তখন আমার দ্বারা কৃত কাজ হচ্ছে ধনাত্মক, কিন্তু অভিকর্ষজের দ্বারা কৃত কাজ হচ্ছে ঋণাত্মক। আবার একটা বস্তু যখন নিচে নামানো হবে তখন আমার দ্বারা কৃত কাজ হচ্ছে তোমার ঋণাত্মক, এবং অভিকর্ষজের দ্বারা কৃত কাজ হচ্ছে ধনাত্মক, ঠিক আছে? তাহলে কি আর একটা জিনিস শিখলাম, সেটা হলো স্থিতিস্থাপক বল কর্তৃক কৃত কাজগুলো তোমার পথ ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে তোমার কতটুকু উচ্চতার পরিবর্তন হয় ততটুকু। ঠিক সেমলি যদি এখানে মনে করো একটা হেলানো তলের ক্ষেত্রে যদি ইস্যুটা আসে, এখানে মনে করো তোমার এইটুকু হচ্ছে আমার এল আর এইটুকু হচ্ছে আমার এইচ, ঠিক আছে? এইচ, আর এখানে একটা বস্তু আছে যে বস্তুটাকে আমি হেলানো তল বরাবর উপরে তুলবো, বস্তুটার ভর হচ্ছে আমার এম, এম ভরের বস্তু, ঠিক আছে? এখন আমাকে যদি কেউ বলে যে এখানে কাজ কত, অর্থাৎ এখান থেকে এই পয়েন্টে, অর্থাৎ এটা যদি আমার এ পয়েন্ট হয়, এ পয়েন্ট, আর এটা আমার মনে করো বি পয়েন্ট, এ থেকে বিতে তুলতে কৃত কাজ কত, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি বলবো, ডাব্লিউ হচ্ছে এমজি এল, আর একটা হচ্ছে ডাব্লিউ হচ্ছে এমজি এইচ। তোমাদের মতে কোনটা সঠিক বলো তো? দেখো ভেবে দেখো, এটা আসলে আমি বলেছি যে উচ্চতার উপর ডিপেন্ড করবে। স্থিতিস্থাপক এই মহাকর্ষ বলের বেলায় কাজগুলো তোমার আসলে উচ্চতার উপর নির্ভর করতেছে। তাহলে এখানে তোমার এটা সঠিক, এই যে এটা সঠিক, এটা ভুল, কারণ পথ নির্ভরশীল নয়।
এইটা হচ্ছে আমার পথ, অর্থাৎ আমি এল পরিমাণ পথ গিয়েছি, কিন্তু আসলে আমার উচ্চতার পরিবর্তন হয়েছে এতটুকু। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি আমার এখানে কৃতকাজ আছে mgh। তো এখানে আমাকে যদি কেউ বলে যে আমার দ্বারা কৃতকাজ কত, এখানে দেখো এই তলের বেলায় আমার দ্বারা কৃতকাজ, আমার দ্বারা কৃতকাজ, আমি এই হেলানো তল দিয়ে কিন্তু নেক্সট ক্লাসে আরো খুব ডিটেলসে পড়িয়ে দেবো। ঠিক আছে, মানে হেলানো তলে তোমার যত রকম কনফিউশন আছে যতভাবে করা যায় ততভাবে করার ট্রাই করব। আজকে শুধু একটু কনসেপ্ট নিয়ে রাখো। আমার দ্বারা কৃতকাজ হচ্ছে আমি এখানে তোমার বল প্রয়োগ করতেছি উপরের দিকে, হেলানো তলে দেখো এই দিক বরাবর বল প্রয়োগের দিক, এটা হচ্ছে আমার বল প্রয়োগের দিক হচ্ছে উপরের দিকে। তো এফ বল আমি প্রয়োগ করতেছি, কতটুকু বল প্রয়োগ করতেছি, এই বস্তুটার ওজনের সম পরিমাণ mg। ঠিক আছে, mg। তাহলে আমার দ্বারা কৃতকাজ এখানে তোমার এফ উপরের দিকে, আবার সরণটা যেটা, তো সরণ আসলে পথ কতটুকু গেছে ততটুকু নিব না, আমরা কতটুকু নিব, উচ্চতার পরিবর্তনটাকেই আমরা সরণ হিসেবে বিবেচনা করব। অর্থাৎ এখানে আমার সরণ হয়েছে মনে করো এইচ পরিমাণ, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা হচ্ছে 0 ডিগ্রি। তো আলটিমেটলি আমি এখানে কাজ পাবো mgh, এটা হচ্ছে আমার দ্বারা কৃত কাজ। ঠিক আছে, আবার এখানে যদি কেউ বলে যে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত, অভিকর্ষজ বল কাজ করতেছে নিচের দিকে, এখানে তোমার অভিকর্ষজ বল কাজ করতেছে নিচের দিকে। কি পরিমাণ বল কাজ করতেছে, বস্তুর ওজনের সম পরিমাণ। আবার সরণ কোন দিকে, তাহলে এখানে আমি যদি বলি যে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, আচ্ছা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ আর অভিকর্ষ কিন্তু সেম না। অভিকর্ষ আছে যখন পৃথিবী একটা ইনক্লুড থাকবে, অর্থাৎ পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে বলগুলোকে আমরা অভিকর্ষজ বল বলি, কিন্তু অভিকর্ষজ বলটাও এক প্রকার মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ তোমার কি বললাম আমি, সরণ হচ্ছে নিচের দিকে, আচ্ছা বল হচ্ছে নিচের দিকে, বল হচ্ছে নিচের দিকে mg, আর সরণ হচ্ছে উপরের দিকে, সরণ হচ্ছে উপরের দিকে। কি পরিমাণ সরণ হয়েছে দেখো, সরণ বলতে কি কিন্তু তোমরা এটা নিবা না। ঠিক আছে, সরণ বলতে আমার উচ্চতার পরিবর্তনটুকু নিয়ে কাজ করতেছি। সরণ দেখো বস্তুটাকে এখানে তুমি এখান থেকে এখানে এনেছো, এই পথ দিয়ে এনেছো, তাহলে আমি সরণ এল বলতে পারি। হ্যাঁ এটাও আমার এক প্রকার সরণ, কিন্তু আমার এই স্থিতিস্থাপক বলে কৃত কাজ নির্ণয় করার সময় আমি সরণটাকে এই উচ্চতার পরিবর্তনটা নিয়ে বিবেচনা করব। এটাও এক প্রকার সরণ, এটা নিয়ে অ্যাঙ্গেলের কিছু বিষয় আছে, আমি এটা নেক্সট ক্লাসে একদম ডিটেলসে পড়িয়ে দেবো। তো এক্ষেত্রে তোমার এটা হচ্ছে আমার সরণ, সেটা আমি এইচ ভেক্টর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এটা এমজি ভেক্টর মনে করো। তাহলে আলটিমেটলি কি আসতেছে এখানে, কোনটা থিটাটা নিয়ে কাজ করবো আগে। থিটা দেখো দুইটা ভেক্টর কিন্তু বিপরীতমুখী, এইচ হচ্ছে উপরের দিকে আর এমজি হচ্ছে নিচের দিকে। তো এখানে আমার থিটা আসতেছে তোমার 180 ডিগ্রি। তাহলে এখানে আমার কাজ কত আসে বলো তো, মাইনাস mg h। ঠিক আছে, এভাবে। তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে নেগেটিভ, আর আমার দ্বারা কৃত কাজ এই কেসে ধনাত্মক। তাহলে আশা করি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই হেলানো তল নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই, ভালো থেকো সবাই, ধন্যবাদ।